অবরুদ্ধ নিশীথ লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব 29। লতিফের কেবিন নং 4। জ্ঞান ফেরার পর সে বিশেষ কোনো কথা বলেনি। আসমাও জিজ্ঞাসা করেনি কিছু। কেবল সে মনে মনে তৈরি মাঝারের বিরুদ্ধে একটা বিহিত করতে। রাত 8টার দিকে মাঝারি উচ্চতার এক লোক ঢুকলো কেবিনে। ডান হাতে তার আর্ম সিলিং বাঁধানো। ভালো আছেন ভাবি? আমি মাঝার আলমগীর। লতিফ ভাই কেমন আছে এখন? লতিফ কথা বলার চেষ্টা করলো। মাঝার নিজেও খুব সহজ মুখে কথা বলে সবসময়। আসমা সিটিয়ে বসে রইল। এ মাঝারি তার স্বামীরই হাল করেছে। মাঝার একটা চেয়ারে বসে লতিফকে বলল, কি দল করতেন এতদিন? এবার কি বুঝতে পারছেন কিছু? ওই দুই শুয়োরের বাচ্চা মানুষের বাচ্চাই না। আসমা বুঝতে পারছিল না কিছু। মাঝার ফের বলল, আপনি এই অবস্থায় আমার বহুত কাজে আসতে পারেন। জয়কে ধরার একটা সুবর্ণ সুযোগ আপনার এই অবস্থা। পুলিশের কাছে জবানবন্দি দিতে হবে, কিন্তু আপনার পাটোয়ারি বাড়িকে ফোকলা না করা অবধি মরণ নেই আমার। জিন্দা হয়ে ফিরে আসছি একমাত্র ওই বাড়ির 3 বেটার কবর খুঁড়ব বলে। আব্বা আসতে চাইছিল, পরে টরে এসে দেখে যাবে। আপনার কোনো খরচপাতি দরকার? লতিফ মাথা নাড়ল মৃদু। মাঝার আশ্বাস দেয়, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন আপনি। আমি একটা কেস ফাইল করে দেই, আর আমার হিসাব আমি পুলিশ দিয়ে না, নিজে মেটাবো। তবে একটু সময় নেব। চোখের ইশারায় জানতে চাই লতিফ, দেরি কেন? কিছু হিসেব বাকি আছে। এখনই দুজনকে ওড়ানো যাচ্ছে না। মাঝখানে পলাশ ভাই দাঁড়িয়ে আছে। পলাশ ভাই ধৈর্য ধরতে বলেছে। সে কি চাচ্ছে বা কারণ কি বুঝতেছি না, কিন্তু কিছু করারও নেই তার উপর দিয়ে। আর হারামজাদা দুইটা আরো খানিক সময় পাবে আমার কাছে। অথচ লতিফ ভাই, যতদিন আমার রক্তের বদলা আমি না তুলব ওদের থেকে, আজরাইলও আমায় মারতে পারবে না। মাঝার আরো কিছুক্ষণ কথা বলে চলে যায়। আসমার মনে হলো মাঝার ছেলেটা খুব বদমেজাজি আর বোকা, কিন্তু এতক্ষণের কথায় সে যা বুঝেছে তা বিশ্বাসই হচ্ছিল না। সংশয় কাটাতে স্বামীকে জিজ্ঞাসা করে, তোমাকে আসলে মারছে কে? ক্লাবের ছাদ থেকে পলাশের শহরের ভেতরের নাইট ক্লাবের বিল্ডিংটা দেখা যায়। রং বেরঙের আলো চলছে বিল্ডিংয়ের গা বেয়ে। হামজা সে দাঁড়ালো পাশে। কাচের বাটি ভর্তি কাঠবাদাম, পেস্তা ও কাজু নিয়ে দাঁড়িয়ে খাচ্ছে জয়। কাজু বাদাম খেলে গা চুলকায়, অ্যালার্জি আছে তার। তবুও খাওয়া বাদ দেওয়া যাবে না। এক মুঠো ভরে নিয়ে মুখে পুরল। হামজা সে দাঁড়ানোর পরও কোনো কথা বলল না, চোখও ফেরালো না। হামজা নীরবতা ভেঙে বলল, নারীর চোখের পানি অম্লের মতো, তা জারে সাজিয়ে রাখলে ঠিক আছে, তাতে বেশি মনোযোগ দিয়ে কাছে টানলে ক্ষয় হয়ে ঝলসে যাবে। ও বাবা, কবি কবি মেজাজ, কবির নেই তো লজ্জা লাজ। আমার কবিতাটা কেমন হইল কও? হামজা হাসলো। কথার লাইন কাটাচ্ছিস তাই নাকি? তাইলে তো বড় দুর্দিন চলে আসছে আমার। হ্যাঁ, আজকাল মাগি মানুষের চোখের জলে ডুবে ডুবে মরে যাচ্ছে। মেজাজ খারাপ করা কথা না বলে বাড়ি যাও। তাকাতো আমার দিকে। জয় তাকালো, হেসেও ফেললো হো হো করে। জয়ের অট্টহাসির আওয়াজটা খুব অদ্ভুত রে শোনায়। হেসে বলল, কি বোঝাতে চাইছ? ঘায়েল হলে পুরুষ মাতাল হয়, আর নারী কুচক্রী। নারীর কুচক্র অম্লের চেয়েও বেশি ক্ষয় সাধক। জয় ঠোঁট বাঁকিয়ে হাসলো। জয়কে ক্ষয়ও করা যায় জেনে ভাল লাগলো। এমন ভাবনা ভাবার ক্ষেত্রে অধঃপতনটা তোমার নাকি আমার? যেহেতু আমি সঠিক ভাবছি, তাই অধঃপতনটা তোর। মাছি তাড়ানোর মতো হাত নাড়ল জয়। হামজা ভাই জিন্দাবাদ। জয়, তুই যদি মাটির তৈরি ফুলদানি হস, তো সেই মাটি দিয়েছে জমিন, অর্থাৎ তোর বাপ। কিন্তু সেই মাটি পিটিয়ে হাতের দক্ষতায় সাজিয়েছি কিন্তু আমি তোকে। তোর চেয়ে তোকে ভালো জানা মানুষটা আমি। আমার লেখা বই তুই। দুটো কাজু বাদাম মুখে তুলে নেয় জয়। আওয়াজহীন হাসে। তোমার লেখা বই? তা হোক বা না হোক, শয়তানি কালামের বই আমি, যার প্রতিটা মন্ত্র প্রয়োগ করো নিজের স্বার্থে। এ আর পুরনো কথা কি? আমি স্বার্থপর। এ কথা পূর্ব দিকে সূর্য ওঠার মতোই চিরন্তর সত্য। জয় কাজু বাদাম চিবোচ্ছে। খানিক চুপ থেকে হাসে হামজা। মাঝে মধ্যে অভিযোগ হয় তোর আমার উপর, তাই না? অভিযোগ ওসব সস্তা লোকেদের হয়।
আমি হাইফাই ভিআইপি মানুষ, ওসব ছোটলোকি ব্যাপার আমার হয় না। তবে হওয়া উচিত। তুমি ভালোবাসো না আমায়, সব ভণ্ডামি। তবে হয় না কেন জানো? কারণ আমি ভালোবাসার মতো লস প্রজেক্ট টাইপ অনুভূতির আশা রাখি না কারো কাছে। অদ্ভুত এক সম্পর্ক, বর্ণনা করা যায় না। তোমার আমার প্যাচ, না আমি তোমায় ভালোবাসি না তুমি আমায়, তবুও দূরত্ব সয় না। জটিল কেস, ঠিক বলিনি? হাত উপরে তুলে আর মোড়া ভাঙে জয়। হামজা গা ঘেঁষে দাঁড়ায় জয়ের জ্যাকেটের চেন খোলা ছিল, তা লাগিয়ে দিয়ে বলল, ঠান্ডা লাগে না তোর? ধাক্কা মেরে ফেলে দেই ছাদ থেকে। এক শর্তে ধাক্কা মারার অনুমতি দিতে পারি। হামজা ভুরু কুচকে তাকায়। জয় আবদার করার মতো নাটক করে বলল, আমার জন্য একটা 5 স্টার কবরের ব্যবস্থা করতে হবে। হামজা হেসে ফেলল। এরপর অনেকক্ষণ নীরবতা। হামজা টের পায় জয় অস্থির, অশান্ত। বেশ কিছুক্ষণের নীরবতা ভেঙে বলল, তোর জন্য আমার অনুভূতি শূন্যের মতো জয়। সংখ্যার আগে বসাবি তো ওটা মূল্যহীন লাগবে, যেটাকে তুই আমার প্রশ্রয় বলিস। কিন্তু সংখ্যার পরে বসালে দেখবি সমান্তরাল হারে সংখ্যার মান বাড়ছে। একক থেকে দশক, শতক, হাজার, অযুত। ওটা ভালোবাসে কিনা জানি না, তুই যা ধরে নিবি তাই। জয় কিছু গাল থেকে উগড়ে দেবার মতো হেসে ওঠে। এসব কাব্যিক কথা রাখো, ভালোবাসা আবেগী অনুভূতি। আবেগের সাথে জয়ের কোনো আপোষ নেই। মেলক চাহিদার সামগ্রী আমার কাছে, নাথিং এলস। জয়ের কথা কানে গেল না যেন। আচমকা স্বর বদলে গেল হামজার। তোর চোখে আফসোস দেখার অভ্যাস নেই আমার। পাপ করে এসে সেই পাপের খেয়ালে ডুবে থাকতে দেখার অভ্যাস নেই, তা শেখাইনি আমি। পাপ যেখানে হয়েছে সেখানেই রয়ে গেছে। তুই ফিরে এসেছিস, তা সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতে শেখাইনি। জয়, আমি ছাড়া অন্য কিছু তোর অস্থিরতার কারণ হোক, তা সহ্য করতে পারি না আমি। হাতের কাজু বাদাম দুটো হাতে ধরে জয় তাকিয়ে থাকে হামজার দিকে। তোকে গড়েছি আমি, খারাপ হোক ভালো হোক, একটু একটু করে গড়ে তুলেছি তোকে। সেই তোর ভাঙনের কারণ অন্য কিছু হলে তা বরদাস্ত করতে পারবো না আমি। সৃষ্টিকর্তা মানুষকে জান দেয়, কেড়ে নেয়ার মালিক সে। তোকে গড়েছি আমি, ভাঙার হলে, আঘাত করার হলে তা করব শুধুই আমি। তোর উপর আঘাতের অধিকার শুধু আমার। আমার বিয়ে দিয়েছি, বউকে ভালোবাসবি, চলবে। কিন্তু আমি ছাড়া কোনো ভাঙন তোর চোখে দেখা গেলে দুনিয়াটা জ্বালিয়ে দেব, কসম। জয় কাজু বাদাম দুটো গালে পুরে গলা জড়িয়ে ধরল হামজার। তুমি তো দেখছি মহিলা মানুষের চেয়েও বেশি হিংসুটে। রাশিগত সমস্যা আছে নাকি? কন্যা রাশি? আমার কিচ্ছু হয় নাই, খালি শান্তির অভাব। একটা গান গাই? ওরে শান্তি কেন নাই রে দুনিয়ায়। সান্ত্বনা আশা করছিস আমার কাছে? করতেছি না, যা তুমি দেবে না সে আশা করব কেন? আরে বাপ, কিছু হয় নাই আমার। মেয়ে মানুষের মামলা বুঝই তো। আগুন জ্বলতেছে বুকে, আগুন নেবানো দরকার। হোটেলে যাই চলো, একটু সুখ দরকার। আমি গরম হয়ে আছি খুব, ঠান্ডা হইলে সব ওকে। ওহ, তোমার তো ঘরে বউ আছে, তুমি কেন যাবা? আমরা বাল বিয়েতে ব্যাচেলর পাবলিক। হামজা বিরক্ত হয়। মিথ্যা হাসি সবার ঠোঁটে মানায় না, বিশেষ করে তোর ঠোঁটে পাপের হাসি আর নিষ্পাপ হাসি ছাড়া হাসিই মানায় না। হাসিস না, বিরক্ত লাগছে। কিছুক্ষণ আনমনে দাঁড়িয়ে থাক, দুঃখগুলো ক্লান্ত হয়ে গেলে চলে যাবে। আমি আসছি। জয় চুপচাপ দাঁড়িয়ে থাকে। সম্পর্কে সবসময় খাঁটি অনুভূতি প্রয়োজনীয় না, সম্পর্কে সত্যতা দরকার, একমাত্র সত্যতা। তার আর হামজার সম্পর্কের বিশেষত্ব এটাই, দুজনের কাছে দুজনের কোনো কপটতা নেই। যা মনে তা মুখে, বানোয়াট কিছু দেখানোর চেষ্টা নেই। এখানে দুজন অবিচ্ছেদ্য। জয় চেয়ে থাকে অন্ধকার আকাশের দিকে। হামজা খুব হিংসুটে একটা ব্যাপারে। জয়ের কোনো ক্ষতি হামজার হস্তে হলে ঠিক আছে, কিন্তু অন্য কিছুর জন্য নয়। কারণ হামজা মানে জয়ের দুঃখের অধিকার শুধু তার, সুখের অধিকার যে কারো হতেই পারে। মদের বোতল এনে রাখে হামজা টেবিলের ওপর। অলস ভঙ্গিতে চেয়ারে বসতে বসতে বলে, পাপীদের ধ্বংস কোথায় জানিস? জানা দরকার। এক পাপের পর পরবর্তী পাপের আগে কিছুটা সময় নেয়া। মানুষের ভেতরে আবার বিবেক নামক এক চুলকানি আছে।
পাপ করে কিছুটা সময় নিলে ওই শালা কুরকুর করে ওঠে, আর সেখান থেকেই এক ক্রমশ বর্ধনশীল ছিদ্র তৈরি হয়, ধ্বংসের ছিদ্র। এর জন্য বুদ্ধিমান পাপীরা থামে না, একাধারে অবিরত পাপ করে যায়, বিবেককে কুরকুর করে ওঠার সময় দেয় না। জয় হাসলো। আমি পাপের মাত্রা কমিয়ে এনেছি, তাই তো? বিবেকানন্দ নাচছে ভেতরে। বিবেকানন্দ ভালো লোক ছিল, বিবেকের মতোই ভালো বস। বহুদিন পর তোর নামে জাস্ট এক প্যাক মারবো। তোর ভাবি কিছু বললে তোর দোষ। ভাবির অবস্থা কি? সে কি ঠিকঠাক হয়েছে? জয় বসে চেয়ারে। হামজা চোখ খিচে এক ঢোক গিলে বলল, মেয়ে মানুষ তৈরির মাটিতে সৃষ্টিকর্তার সামান্য পরিমাণ বিষ মিশিয়ে দেয়, যেটা সাধারণত মায়া হয়ে রয়ে যায় মেলোকের মাঝে, কিন্তু কোনো আঘাত পেলেই সেই মায়া বিষ হিসেবে প্রকট হয়। এর জন্যই ওই জাতের থেকে সাবধানের মার নেই। গলা জ্বলছে আজ। রেকর্ডার অন থাকলে ভাবির জন্য একটা স্পেশাল গিফট তৈরি হতো। অন করিসনি কেন? আমার সব কথা জরুরি, সবগুলো বিশ্ব সংবাদ হওয়ার যোগ্য। জয় হো হো করে হেসে ওঠে। তোমার কি চলে গেছে? আমার চলেনি, তবে আর একবার এমন পেট বানানো বাটপারি হাসি হাসলে তোর কান বরাবর নিচে এমন একটা মারবো তোর চলে যাবে। হাসি যখন আসছে না, মাথা ভার লাগছে, মন মতো গিলে গিয়ে ঘুমা, নাটক করিস কেন? জয় ঠোঁটে আঙুল চাপলো। ওকে, চুপ করলাম। হাসি পেলে অনুমতি নিয়ে হাসবো। সরি। কাল রাতে মাঝারি গিয়েছিল লতিফের কাছে। আগামীকাল তোকেও একবার সাক্ষাৎ করে আসতে হবে। এরপর তোকে ট্যুরে পাঠাবো কয়েকদিনের। ট্যুর থেকে ফিরলে বউ এনে দেব। ঢাকা যাবে। জয় নিঃশব্দে হাসলো। জয়ের মতো আজগুবি কথা বলার চেষ্টা করছে হামজা, আর জয় উল্টো চুপচাপ আজ। হামজা গ্লাস শেষ করে নিজস্ব ভঙ্গিতে ঠোঁট বাঁকিয়ে নির্মল হাসল। আমি তোর শিক্ষক নই জয়। শিক্ষকের মনে থাকে ক্ষমা, আর হাতে থাকে দণ্ড। আমার মনে তোর জন্য ক্ষমার ভাণ্ডার থাকলেও কোনো দিনও দণ্ড ওঠেনি, কারণ আমি শিক্ষক নই, তোর কারিগর। আর গড়ে তুলতে শুধু যত্নের প্রয়োজন হয়, প্রশ্রয় দিতে হয়। ভালোবাসা আমার কর্ম নয়। আমি তোকে ভালো টালোবাসি না। বাসা লাগবে না, ওসব আমার পোষায় না। চলো গান ধরি। জয় উদাস চোখে আকাশের দিকে মুখ তুলে গেয়ে ওঠে। ইট গামলায় ইট বানাইয়া, চৌদিকে ভাটা সাজাইয়া, মাঝখানে আগুন জ্বালাইয়া দিল গো, ভেতরে পুড়িয়া সারা, মাটি হইয়া যায় আঙ্গারা। এখন আমি কি করি উপায়? 7 দিন পর শুক্রবার বাদ জুম্মা মসজিদে কিছু মিলাদ ও দান সদকা দোয়া করা হলো। ততদিন অন্তরের চাচা ফুপুরা ছিলেন দিনাজপুরে। শনিবার সকাল সকাল ওনারা তৈরি হলেন ফিরে যাওয়ার জন্য। অন্তিকটা কেমন মৃতপ্রায় হয়ে উঠেছে। সে 7 দিনে 2-3 বার খাবার খেয়েছে, সেটাও উল্লেখযোগ্য হারে সামান্য। মার্জিয়া ধমকে জোরপূর্বক খাইয়েছে। সে চাচাদের জন্য গাড়ি ডাকতে গেল বাস স্ট্যান্ড অবধি পৌঁছে দেবার। আফজাল সাহেব অন্তুকে ডেকে কাছে বসালেন। অন্তুর হাড্ডিসার দেহটা পোশাকের নিচেও লুকানো যায় না। একটা কালো ওড়না শরীর ও মাথায় জড়িয়ে অল্প একটু জায়গা নিয়ে সোফায় বসে রইল। চাচা বললেন, আজ কয়েকদিন তো মেলা পাওনাদারের যাওয়া আসা দেখলাম। বিষয়টা খারাপ লাগছে আমার, বুঝছো? ভাই তো আর নাই। তুমি আর অন্তিক একসময় আইসো কুড়িগ্রাম সময় করে। জমি জমা বিক্রি আর দরকার নাই। ও আমার খামার চলতেছে, চলুক। পাওনাদারের টাকা মিটমাট করে দেবনে আমি। ভাইয়ের দেনা শোধ না করে যাব কই? অন্তু সামান্য হাসলো। তার প্রয়োজন হবে না কাকা। কেন? এই কথা কেন? অন্তু কথা শেষ করতে চাইছিল, পাশ কাটিয়ে মাথার চান্দিতে তীক্ষ্ণ এক চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়ছে। তা খুব শীঘ্রই মারাত্মক পর্যায়ে যাবে। সে তাকালো চাচার দিকে। আপনি যা বলছেন তা শুনতে দয়া করার মতো লাগছে কাকা। আমার ধারণা আপনি সেটা করতে চাইছেন, যেটা গ্রহণ করতে শেখানো হয়নি আমাকে। কথা বেশি শিখছিস পাকনা মাইয়া, এক থাপ্পড়ে দাঁত ফালাইয়া দিমু। বেলেহাস মেলক,
কাকার সামনে কেমনে কথা কইতে হয় শিখাইছে তোর বাপ? ওইটা আগে শুনি। অন্তু আর কথা বলল না, হাতের তালুর দিকে তাকিয়ে রইল মনোযোগ সহকারে। তার নির্লিপ্ততায় ধৈর্যহীন হলেন আফজাল সাহেব। কথা ক, কি চাস? ওই জমি আপনার কাছ থেকে হাসিল করার পেছনে দৌড়ে ভালো পেরেশানি গেছে আব্বুর। পাওনাদারেরা এতদিন যখন ঠেকাতে পেরেছি, আর কটা দিন সবুর করে নেবে ওরা। আমি ওই জমিন হাসিল করে তা বিক্রি করেই বরং পাওনা মেটাবো। আবার আসবেন কাকা, বাইরে গাড়ি এসে গেছে বোধ হয় আপনাদের। আফজাল সাহেব অপমানে ক্ষিপ্ত হয়ে বললেন, বাপরে কথা, সাহস ভালোই তোর। ওই চেংড়ি, আমি না দিলে কেমনে হাসিল করবা জমি? কিছু তো আর নাই, তবুও দেমাক কমে নাই। ভালো বুঝা পাওনাটা দিতে চাইছিলাম, আবার দেমাক দেখাও। আমি দেখমুনে কেমনে আমার থেকে জমি আদায় করো আর পাওনা মিটাও। দেখমুনে আমি। অন্তু মুচকি হাসলো। আপনি সে চিন্তা করে চাপ নেবেন না কাকা, বয়স হয়েছে, এ বয়সে উত্তেজিত হওয়া উচিত না। সেসব আমার জিম্মা, ইনশাল্লাহ সামনে নেব। আপনার গাড়ি এসে গেছে, আবার আসবেন। আল্লাহ হাফেজ। অন্তু বসে থাকে ওভাবেই। বাড়ি ফাঁকা হতেই রাবেয়া কাঁদতে শুরু করলেন। অন্তুর মাথার ব্যথাটা চিটমিটিয়ে উঠল। অন্তু ধমকে উঠল, কান্না থামাও। জোয়ার নেমেছে চোখে? কান্নার জন্য বিশেষ পরিস্থিতির দরকার হয়। লোকেরার স্বামী মরে না, তারা আজীবন কাঁদে। কাঁদলে আড়ালে কাঁদবে। খেয়াল রাখবে কান্নার করুণ সুর যেন আমার কান অব্দি না পৌঁছায়। অসহায়ত্ব ও চোখের পানিকে ঘৃণা করি আমি। অন্তু চেয়ারটার উপর মাথা এলিয়ে দিয়ে চেয়ে থাকে ছাদের দিকে স্থির দৃষ্টিতে। মার্জিয়া এসে বসে। অন্তু ওভাবেই জিজ্ঞাসা করে, শরীর ভালো আপনার? অন্তু। মার্জিয়ার ক্ষমাপ্রার্থী সুরের ডাকটা অন্তুর কানে পৌঁছাতে ছাদ থেকে চোখ সরিয়ে সোজা হয়ে বসে, হাত উঁচিয়ে ধরে মার্জিয়ার উদ্দেশ্যে। থেমে যায় মার্জিয়া। অন্তু স্থির নজরে তাকিয়ে বলে, আমি বাংলা সিনেমার মমতাময়ী নায়িকা নই ভাবি। পুরো সিনেমাতে যে যাই করুক, শেষে সব মাফ করে বুকে জড়িয়ে নেয়া, তারপর খালি ভালোবাসা আর প্রেম। আমি ছাড়িও না, ধরিও না। শোনো অন্তু, একটা কথা বলবো ভাবি। অন্তু শূন্যে দৃষ্টি মেলে উদাস্বরে বলল, যাকে জীবিত অবস্থায় দেখিনি, মৃত্যুর পর তাকে দেখতে হায় হায় করতে করতে ছুটে যাওয়ার বিষয়টা মানুষের ভেতরে থাকা আবেগের সবচেয়ে ময়লা দিকের একটা। মৃতদেহ একটা ঘরের আসবাবের চেয়েও মূল্যহীন জড়। তা দেখার ফজিলত কি? আব্বু আজ যদি সোফা এসে বসতো, আপনি এখানে এসে দাঁড়াতেন না আব্বুর সামনে। মার্জিয়া কেঁদে ফেলল। অন্তু কপাল চেপে ধরে বড়ই অনীহার সাথে বলল, আপনি কেন, কি করেছেন তার বিচারে যাবার রুচি নেই আমার আপাতত। কিন্তু আমার আব্বু অবহেলিত হবার মতো মানুষ না। কিন্তু আপনি তার একমাত্র ছেলের স্ত্রী হিসেবে তাকে একবার আব্বা বলেও ডাকেননি। তার নাতিকে গর্বে ধরেছেন, সামনে গিয়ে সে খবরটাও দেননি। কিন্তু তিনি খেলনা কিনে এনে আম্মুর আলমারিতে রেখেছেন। অন্তু আলগোছে উঠে চলে যেতে যেতে বলল, পরবর্তীতে অন্তত আব্বুকে নিয়ে কোনো শব্দ যেন আপনার মুখে উচ্চারিত না হয়, অন্তত আমার সামনে। আব্বু এসে বিছানায় বসে অন্তুর খাতাপত্র নেড়ে চেড়ে দেখে বলছে, না, লেখা তো ডাক্তারদের মতো হয়েছে, অথচ হবি উকিল। কাহিনী কি? রাত 12টা বাজছে। অন্তু ছটফটিয়ে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আব্বু এসে পাশে দাঁড়ায়, অন্ধকারে দাঁড়ালে। আগামীকাল সকালে তার পরীক্ষা। আব্বুকে ছাড়া সে প্রথমবার পরীক্ষা দিতে পারবে। অন্তু রুমে এসে ঘুমের ওষুধ খুঁজল, নেই। অন্তিক সরিয়ে নিয়েছে। আবার বারান্দায় গিয়ে দাঁড়ালো। অন্তিক এসে পাশে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ নীরবে কাটার পর অন্তু বলল, তোর বউ বাচ্চার পরিবারে আম্মাকে সামিল করে নে, আর পরিবার চালাতে একটা কাজের ব্যবস্থা কর। টাকা পয়সা যা লাগবে ব্যবস্থা করা যাবে। অন্তিক হাসে, খুব গৃহিণী হয়ে গেছিস। কখনো জিজ্ঞাসা করিসনি আমাকে কিছুই আমার ব্যাপারে? রুচি নেই রে। ভালোই। আচ্ছা,
আমার ব্যবস্থা হলো। আর তোর? তোর কি? আমার কি? আমার বড় লোকের ছেলের সাথে বিয়ে হয়েছে, আমি ফিট থাকবো, এই আর কি। অন্তিক চুপ রইল। অন্তু হঠাৎই জিজ্ঞাসা করে, পলাশ রাজগুরুর কাছ থেকে কত টাকা নিয়েছিলি? 5 লক্ষ। মার্জিয়া তোকে এস্টিমেটলি গহনা দিয়েছে কত টাকার? 2 লাখ টাকার মতো। এছাড়াও কিছু আছে বলছিস না? তুই শুনতে চাইছিস না? হ্যাঁ, চাওয়াটা অপ্রয়োজনীয়। আর হারানোর কিছু নেই, হারানোর থলি পরিপূর্ণ। এখন কারণ জানাটা সময়ের অপচয় আর শব্দ দূষণ হবে। শব্দ দূষণ? হ্যাঁ, তুই বলবি সেই আওয়াজ আমার কানে যাবে, যা সময় মতো আসেনি, যখন তোর বলার ছিল। বলার মতো উপযুক্ত সময় ছিল না, তাই অনেক কিছু হয়ে গেছে। এখনো এমন কিছুই ঘটেনি যে বলার উপযুক্ত সময় এসেছে। বাদ, কিছুই হয়নি। ভুল বুঝতেছিস। আচ্ছা, বুঝতে দে। তো তোকে পলাশ রাজগর 2 লাখ টাকার গহনার বদলে 5 লক্ষ টাকা দিল? ও তো তাচ্ছিল্যের হাসি হাসে। শিক্ষা মানুষের মূর্খতা দূর করতে পারে হয়তো, তবে বোকাদের তো কোনো চিকিৎসা নেই। মহাজনের কাছে যা বন্ধক রাখা হয় তার মোট মূল্যের ততটুকু তারা মানুষের হাতে দেয়, যতটুকু বাদ দিয়ে মূল টাকা এবং সুদসহ তাদের হাতে থেকে যায়, যাতে সময় মতো টাকা পরিশোধ না করলে জিনিসের মূল্য মূল টাকা ও সুদের যোগফলনের সমান হয়। সেখানে পলাশের মতো একজন নরকের কীট তোর কাছ থেকে 2 লক্ষ টাকার জিনিস রেখে 5 লক্ষ টাকা ধরিয়ে দিল। তুই তা নিয়ে ব্যবসা শুরু করলি। সাহস বটে। দুঃসাহস বলা চলে। অন্তিক চুপচাপ দাঁড়িয়ে রইল, জবাব দিল না। অন্তু বলে, জিৎ আর পলাশ তোর দোকান খেয়েছে, বাপটাকে খেয়েছে, বোনের ইজ্জত খেয়েছে। আফসোস অন্তিক তোকে খেয়ে ফেলেনি। পলাশ তোকে ছিঁড়ে খেয়ে ফেললে আব্বু বেঁচে যেত, আমি বেঁচে থাকতাম, পরিবার বেঁচে যেত। অন্তিক অদ্ভুতভাবে হাসে। তুই নিষ্ঠুর হয়ে গেছিস, আব্বুর চেয়েও বেশি।